জাতীয় নির্বাচন সামনে রেখে সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলা। আজ জানবো জামালপুরের মানুষের ভোট নিয়ে প্রত্যাশা। সরাসরি যাচ্ছি নির্বাচনের পথ চলা আয়োজনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেই নির্বাচনের যে আড্ডা সেটি জমে উঠেছে সারা দেশের মাঠে ঘাটে বন্দরে, এমনকি অলিতে গলিতে চায়ের দোকান পর্যন্ত চলছে নির্বাচনী আলাপ। দর্শক, শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথচলা। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। আজকে আমরা চলে এসেছি রক্ষিকাতার মাঠ খ্যাত জামালপুর জেলায়। এই জামালপুর জেলায় রয়েছে সংসদীয় 5টি আসন, আর আমরা রয়েছি এই মুহূর্তে সংসদীয় 5 নম্বর আসনে জামালপুর সদর আর জামালপুর সদরের তেঁতুলিয়া গ্রামে। আমরা লক্ষ্য করছি যে তেঁতুলিয়া গ্রামের একটি চায়ের আড্ডায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে বসে আছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, শ্রমজীবী মানুষ, কৃষক রয়েছেন, চিকিৎসক রয়েছেন, বিভিন্ন পেশার মানুষ কিন্তু রয়েছেন। আমরা তাদের ভাবনার কথা জানবো, তাদের ভাবনার কথা শুনবো। আমরা নানা বয়সী পেশার মানুষের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব এই এলাকার মানুষের ভাবনা নিয়ে, অর্থাৎ সামনে নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন, তাদের ভাবনার কথা, তাদের উচ্ছ্বাসের কথা এবং সামনে বাংলাদেশ কেমন দেখতে চান সেটি নিয়ে তারা ভাবলো। আমি এই মুহূর্তে কথা বলবো তরুণদের জন্যই কিন্তু আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, সেই তরুণের ভাবনার কথা শুনতে চাই। আপনি কি এবার ভোটার হয়েছেন? জি, আমি এর আগের বারই ভোটার হয়েছি, এবারও আর কি ভোট দেবো আর কি। কিন্তু এর আগের বার হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা সরকার আমলে সময় আমি ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছি। কিন্তু এবার চাচ্ছি যেন নিজের ভোট পছন্দের প্রার্থীকে এবং যোগ্য প্রার্থীকে দিতে পারি, যেন বাংলাদেশকে সুন্দর এবং সুরাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারে এমন প্রার্থীকে ভোট দিতে পারি। আমরা তরুণদের কথা শুনছিলাম। আমরা আরও বেশ কয়েকজন তরুণের সাথে কথা বলতে চাই, জানার চেষ্টা করব তাদের ভাবনা এবং তারা কি ভাবছেন এই বাংলাদেশকে নিয়ে। আপনি কি এবার প্রথম ভোটার? প্রথম ভোটার, আমি এবার প্রথম ভোটার। আচ্ছা, কেমন বাংলাদেশ দেখতে চান, কেমন প্রার্থীকে ভোট দিতে চান আপনি? জি, যিনি সুশাসন বিশিষ্ট এবং ভালো কাজ করবে, এবং কি আমরা এবার নতুন ভোটার হিসেবে এইবার এখানে আমাদের তেঁতুলিয়াতে কেন্দ্র, আমরা যাতে এমন একজন মানুষকে পাই যে সৎ, নিষ্ঠাবান, মানুষের কল্যাণে কাজ করবে, এমন একজন মানুষকেই আমরা এই সদর 5 আসনে দেখতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ। নবীন এবং প্রবীণের যে ভোটাধিকার প্রয়োগ সেটির মাধ্যমে কিন্তু রাষ্ট্র গঠন হবে। আমরা পাশে একজন অভিজ্ঞ মানুষ বসে আছেন, নাগরিক বসে আছেন, তার সাথে কথা বলতে চাই। কেমন সরকার দেখতে চান সামনে নির্বাচনে, যে নতুন সরকার গঠিত হবে, সরকার কেমন? আপনার মতামতটা কি? আমার ভবিষ্যতে যেন আমাদের সবার এই অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে একটা ভালো প্রার্থী আমরা যেন দিতে পারি, সেই চেষ্টা আমরা করব। ইতিপূর্বে আমরা আজ 15-17 বছর যাবৎ আমরা কোনো ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। এবার আমরা নিজেরা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে আমাদের জামালপুর তথা সারা বাংলাদেশের কল্যাণের জন্য যারা কাজ করবে তাদেরকে আমরা নির্বাচিত দেখতে চাই। জি, ধন্যবাদ। মানুষ কিন্তু মুখে আছে ভোট দেওয়ার জন্য, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের দীর্ঘদিনের আশা যে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন এবং একটি কার্যকর সরকার তারা গঠন করবেন। দর্শক, এই যে জামালপুর জেলার 80% মানুষ কিন্তু কৃষি নির্ভর, অর্থাৎ কৃষির উপরে তারা নির্ভরশীল। কৃষি নিয়ে তারা আসলে তাদের যে জীবিকা, সেই জীবিকা নির্বাহ করে থাকেন। আমরা কথা বলতে চাই আমাদের যে প্রতিবেদক, অর্থাৎ জামালপুরের মানুষের যিনি কাজ করেন, সেই জাহাঙ্গীর আলম একটি প্রতিবেদন তৈরি করেছেন। জাহাঙ্গীর, আপনি আপনার প্রতিবেদনে কি কি বিষয় সন্নিবেশিত করেছেন সেই বিষয়টি আমাদের বলবেন। আপনি জানেন যে 24 লাখের উপরের মানুষ এই জামালপুর জেলায়, এর বেশিরভাগ 80% মানুষ কিন্তু কৃষির সাথে জড়িত। তাদের যে দুঃখ দুর্দশা, কষ্ট এবং তাদের পাওয়া না পাওয়া নিয়ে আজকের প্যাকেজ, পাশাপাশি যে কর্মসংস্থানের ব্যবস্থা নেই, জামালপুর জেলায় শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, এই সব বিষয় নিয়েই কিন্তু আজকে আমার প্যাকেজ। জি, ধন্যবাদ। প্রতিবেদনটিতে তিনি জামালপুর জেলার যে সংকট রয়েছে, কৃষি, নদী ভাঙন, সব বিষয় মিলে কিন্তু তার এই প্রতিবেদনে তিনি উঠে নিয়ে আসার চেষ্টা করেছেন। সেই প্রতিবেদনটি আমরা এখন দেখে নিতে চাই।
নকশি কাঁথার মতোই ধান, পাট ও নানা ফসলের বুননে সমৃদ্ধ জেলা জামালপুর। জেলার একমাত্র এই জিআই পণ্যটি আলো ছড়িয়েছে আন্তর্জাতিক বাজারে। সেই জামালপুর আজও পিছিয়ে মৌলিক অধিকার থেকে। এই শিল্পকে আরো উন্নয়ন করার জন্য গভর্নমেন্ট বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু বর্তমানে এগুলো স্থবির অবস্থায় আছে। এ জেলার ৮০% মানুষের প্রধান পেশা এখনো কৃষি। এ জেলার উৎপাদিত ফসল যায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে, যা অবদান রাখছে দেশের অর্থনীতিতেও। কিন্তু কৃষি খাতে বৈষম্য ও অনিয়ম এবং সঠিক নজরদারির অভাবে হয়ে ওঠেনি কৃষিভিত্তিক শিল্পায়ন। এতে হারিয়ে যাচ্ছে সম্ভাবনাময় এ খাতের প্রাচুর্য। আমার এমন ধরনের এমপির দরকার, সার, বীজ ইত্যাদি, এটার জন্য যেভাবে আমরা একটু কম পামু, এরই আমার প্রত্যাশা। ভারতীয় সীমান্ত ঘেঁষা বকশীগঞ্জের উপজেলায় আন্তর্জাতিক মানের স্থলবন্দর থাকলেও বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে আমদানি রফতানি। এ বন্দরে ইমিগ্রেশন চালুর কথা থাকলেও আলোর মুখ দেখেনি এখনো। আর গারো পাহাড় ঘেঁষা একমাত্র সরকারি লাউচাপড়া পর্যটন কেন্দ্রটি অযত্নে অবহেলায় পর্যটন শূন্য হয়ে পড়েছে। এশিয়া মহাদেশের বৃহত্তম যমুনা সার কারখানা গ্যাস সংকটের কারণে বন্ধ থাকে বছর জুড়ে। আর ময়মনসিংহ বিভাগের একমাত্র চিনিকল জিল বাংলা সুগার মিলটি আধুনিকায়ন না হওয়ার কারণে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৭০০ কোটি টাকারও বেশি। আমাদের সম্ভাবনাগুলো কাজে লাগান, জাতীয় অর্থনীতিতে জামালপুরকে সম্পৃক্ত করার চেষ্টা করুন। দেশের প্রধান দুই নদ নদী যমুনা ও ব্রহ্মপুত্রের সংযোগ স্থাপন হওয়া এ জেলার দুঃখ নদী ভাঙন ও বন্যা। প্রতি বছর বসতভিটা ফসলি জমি নদীগর্ভে ভারিয়ে বাস্তুচ্যুত হয়ে নিঃস্ব হচ্ছেন লাখো লাখো মানুষ। এ অঞ্চলের মানুষের দাবি উপেক্ষা করে যুগের পর যুগ ধরে শহর জুড়ে গড়ে তোলা হয়েছে কোটি কোটি টাকার অপ্রয়োজনীয় অবকাঠামো। নদ দখল চলছে, নদী দখল চলছে, প্রশাসন এখানে নির্বিকার। প্রশাসন যাতে এই বিষয়ে কার্যকরী কোনো ভূমিকা রাখে। জামালপুরে 5টি আসনে মোট ভোটার সংখ্যা 21 লাখ। সময় সংবাদ, জামালপুর। প্রতিবেদনটিতে আমরা জামালপুরের নানা সংকট সম্ভাবনার কথা দেখছিলাম। একটি বিষয় কিন্তু উঠে এসেছে। আমাদের প্রতিবেদক জাহাঙ্গীর আলম তিনিও বলছিলেন যে প্রায় ৮০% মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। আমরা একটু আজকে কথা বলতে চাই যারা এখানে কৃষক রয়েছেন, বিশেষ করে যারা কৃষি নির্ভর, যারা তাদের উপার্জন করেন এবং কৃষি বিভিন্ন ফসল ফলাদি ফলান, অর্থাৎ কৃষি নির্ভর তারা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনি এখানে কি করেন? আপনার নামটা বলবেন। আমার নাম বাবুল, মোহাম্মদ বাবুল হোসেন। আপনি কি করছেন? আমি এখন কৃষিকাজই করি। আচ্ছা, আপনাদের এই যে সার, কৃষি যে পণ্য, বিভিন্ন পণ্য রয়েছে, সামগ্রী রয়েছে, এগুলো নিয়ে আপনাদের কি কি সমস্যা আছে? আপনারা সহজে পান কি না? সহজ পাই, আমরা দাম বেশি নেই তো আমাদের কাছ থেকে। আমরা শহরে তো কাছে আমাদের আশপাশে যারা দোকানদার আছে তাদের কাছ থেকে আমরা কিনে সরবরাহ করি। সরবরাহ কি সবসময় পাওয়া যায়? এটি সবসময় পাওয়া যায়, সবসময় পাওয়া যায়, কিন্তু দাম বেশি নেই আমাদের কাছ থেকে। দাম বেশি নাই? দাম বেশি না, সার বেশি দাম। একজন কৃষকের সাথে কথা বলছিলাম। আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই যিনি কৃষির উপর নির্ভরশীল রয়েছেন। দাম বেশি নেওয়া ছাড়া আর কি কি সমস্যা আছে আপনার কাজের ক্ষেত্রে? আমার নাম আব্দুর রহিম। আসলেই তো কৃষি আমাদের মনে করেন সার, বিষ, তেল এগুলোর ভিতরে মনে করেন এগুলোর দাম বেশি, বিষের দাম বেশি, সারের দাম বেশি। এগুলো কমাই দিলে আমাদের কৃষকের জন্য একটু মনে করেন সহজ হয়, আর একটু ভালোভাবে বেঁচে থাকা যায় এবং সারা বাংলাদেশের জন্য যে কৃষি পণ্য সেটি আসলে তারা যে ফল ফলাতে সেটি আসলে ফলাতে পারেন। আমরা কথা বলছিলাম কৃষকের সাথে। আমরা আরও একজন কৃষকের সাথে কথা বলতে চাই। আপনার নাম কি বলবেন এবং কৃষি খাতে কি কি সমস্যা এই মুহূর্তে আপনারা সম্মুখীন হচ্ছেন? আমার নাম সৌরভ হাজি, আমি কৃষিকাজ করি। আমাদের যে কৃষিকের সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমরা ন্যায্য মূল্যে সার পাচ্ছি না। আমাদের যে উৎপাদিত কৃষি যে পণ্যগুলো থাকে সেই পণ্যগুলোর যে বাজার মূল্য আর আমাদের যে উৎপাদন খরচ সেটার সাথে সামঞ্জস্য হয় না। এছাড়াও আমাদের জানেন যে জামালপুর হচ্ছে একটা কৃষি প্রধান এলাকা। এই এলাকাতে আমরা যে পরিমাণ শস্য উৎপাদন করি সেটা প্রায় আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়, কিন্তু আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থাগুলো হচ্ছে ভালো না। সেই জন্য আমরা আমাদের উৎপাদিত পণ্যগুলো ন্যায্য মূল্যে বাজারে বিক্রি করতে পারি না। এই জন্য আসলে আমরা যারা কৃষক আছি আমরা চাচ্ছি যে এমন একটা সরকার বা এমন একটা আমাদের প্রতিনিধি আসুক যিনি আমাদের এই
সারের ন্যায্য মূল্যের ব্যবস্থা এবং আমাদের কীটনাশকের ন্যায্য মূল্যের ব্যবস্থা, সহজলভ্যে যাতে আমরা আমাদের কীটনাশক এবং সারগুলো আমাদের দুয়ারের কাছে এসে পাই সহজ মূল্যে, কম দামে, এবং আমরা যাতে আমাদের উৎপাদন খরচটা কমাইতে পারি এবং উৎপাদন বাড়াইতে পারি, এরকম একজন ক্যান্ডিডেট যদি আমাদের কাছে মনোনীত হয় আমরা তাকেই ভোট দিয়ে আগামীতে নির্বাচিত করব। এই যে সমস্যাগুলো কথা উঠে আসছে বারবার করে যে সড়ক ব্যবস্থাপনার কারণে তারা নানা ধরনের কিন্তু এই যে তাদের কৃষিজাত পণ্য যেগুলো তারা উৎপন্ন করেন সেগুলো কাঙ্ক্ষিত যে স্থানে পৌঁছানোর কথা সেটা আসলে পৌঁছায় না। তো নানা ধরনের সমস্যা রয়েছে। আপনারা তো এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, দীর্ঘদিন ধরে আছেন, বসবাস করছেন এই এলাকায়। আর কি কি সমস্যা, কৃষি কেন্দ্রিক আর কি কি সমস্যা রয়েছে, আপনি আর কি কি সমস্যার কথা বলতে পারেন না? আমাদের এখানে মেন সমস্যা হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা। আমাদের যোগাযোগ ব্যবস্থার জন্য কৃষি পণ্য দোকানদাররা আনতেও পারে না, আনলেও অনেক চড়া মূল্যে আনার পরে কৃষকদের চড়া মূল্যে বিক্রি করে, মানে যে মূল্যে আনে তাদের খরচ আদি বেশি পড়ে যায় বিদায় তারা ওই দোকানদারেরাও ওই কৃষকদের কাছে অনেক দাম বেশি নেয়। সেই জন্য আমরা কৃষকেরা অনেক কৃষির উপর অনেক আমরা দুর্দশা পোহাই, এমনকি আমাদের জীবন জীবিকা অনেক কৃষির দিক দিয়ে অনেক নিম্নমানের। সেই জন্য আমাদের যদি কৃষকের যদি সার, বিষ, এমনকি কীটনাশক যদি কম মূল্যে, স্বল্প মূল্যে যদি কৃষকের কাছে সরকার যদি সরবরাহ করে, তাহলেই একমাত্র কৃষক বাঁচতে পারবে, আর কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এটি আমাদের কৃষকের প্রত্যাশা। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, সঠিক। আসলে তিনি বলছিলেন যে আসলে কৃষি পণ্য, এই যে ৮০% মানুষ নির্ভরশীল। আমরা একটু দোকানের ভেতরে যেতে চাই, একটি চায়ের দোকানে আরও বেশ কিছু কৃষক কিন্তু বসে আছেন এবং তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনার পণ্য কি সঠিক জায়গায় আপনারা দিতে পারছেন কিনা? সঠিক জায়গায় তো পণ্য তো দিতে পারছি না, পাইতে আসি না, পাইলে তো দিতে পারি না। কৃষকের তো মনে করো সব কিছু মুঙ্গা ধরে, সার বিষয় সব কিছু মুঙ্গা ধরে কিনতে হয়, সস্তা তো কোনো কিছু পাওয়া যায় না। এখন যা খরচ করি তা খরচের বিনিময়ে আওয়াত করে ওরা পাই না, নয় যে মূল্যটা পাইতেছি না। এই তো আমাদের কথাবার্তা। আঙ্গুর কথা হইল যে মনে করেন যে যা খরচ হয় তার তো ওর দিক কমে মূল্যে আঙ্গুর ধান বিক্রি করতে হয়, তাতে আঙ্গুর পুষে না। এই তো আচ্ছা, সেক্ষেত্রে তাদের যে দুঃখ দুর্দশা সেই বিষয়ে তিনি আসলে বলছিলেন যে বিশেষ করে কৃষিজাত পণ্য উৎপন্ন করার ক্ষেত্রে এটি একটি বড় সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে। আরেকটি সমস্যা রয়েছে, বিশেষ করে এখানকার যারা মানুষ রয়েছেন তারা বলছেন যে নদী ভাঙন তাদের একটি বড় সমস্যা। এই নদী ভাঙন নিয়ে কথা বলতে চাই, জানার চেষ্টা করব যে এই যে নদী ভাঙন আপনি কি করছেন এবং আপনার নাম বলবেন। আমি একজন সমাজকর্মী এবং পরিবেশ নিয়েও কাজ করি। আমাদের জামালপুরের, আমার নাম জাহাঙ্গীর সেলিম, আমি পরিবেশ কর্মী। তো আমাদের জামালপুরের বড় দুঃখ হলো নদী ভাঙ্গন। এখানে ব্রহ্মপুত্র এবং যমুনা এই দুটো ভাঙ্গনের ফলে মানুষ বাস্তু হারা হচ্ছে এবং মাইগ্রেশন করে চলে যায় শহরে। আর পাশাপাশি এই নদী ভাঙ্গন রোধকল্পে গত 15-16 বছরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, কিন্তু নদী ভাঙ্গনের কোনো স্থায়ী সমাধান হয় নাই। আমরা চাই যে এমন একটা সরকার আসুক, এমন একটা নেতৃত্ব আসুক যারা এই ভাঙ্গন কবলিত মানুষের দুঃখ দুর্দশা বুঝবে, যারা এই যে স্থায়ীভাবে এমন একটা স্থায়ী বাঁধ নির্মাণ করবে যাতে নদী শাসন হবে এবং নদীর নাব্যতা নষ্ট হবে না, নদী যে মানুষের জন্যে জীবন ও জীবিকায়নে কাজ করে সভ্যতা গড়ে তোলে, এই ব্যাপারে যেন একটা ভালোভাবে সংসদে উত্থাপন করে। এই ব্যাপারে একটা কঠোর আইনও করা উচিত। এই অবৈধভাবে বালু তুলে এবং মানে নদীর ভিতর যত্রতত্র বাঁধ নির্মাণ করে, নদী দখল করে, নদীর তীর দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করে, এইগুলো আমাদের একটা বড় সমস্যা, চ্যালেঞ্জ। তাই আমাদের যে এই যে নদী খনন হয় না বছরের পর বছর যা, এর ফলে এই উজান থেকে পলিয়ে এসে নদীর তল দেশ ভরে যায়, সামান্য বন্যা হলেই ওভার ফ্লাড হচ্ছে। এতে কৃষক এবং যারা বাসিন্দা আছে তাদের যে দুঃখ দুর্দশা এটা না দেখলে বোঝা যাবে না। আমাদের জামালপুর একটা দুর্যোগ প্রবণ এলাকা। এই দুর্যোগের পাশাপাশি বন্যাও যেমন হয়, শৈত্যপ্রবাহ আর নদী ভাঙ্গন তো সারা বছর লেগেই আছে। তাহলে নদী ভাঙ্গন একটি বড় সমস্যা। তিনি বলছিলেন যে যিনি নতুন সরকার আসবেন তিনি যেন নদী ভাঙ্গনের ব্যাপারটি
প্রেক্ষাপটটি দেখেন। আমরা জানি যে বছর পর বছর ধরে কিন্তু বিভিন্ন জিও ব্যাগ সরকারের বিভিন্ন কিন্তু প্রকল্প রয়েছে। তারপরে এত বছর ধরে যে সরকার ছিল বা নেতৃত্ব যারা ছিলেন, যারা এই আসন দেখভাল করেছেন, জনপ্রতিনিধি ছিলেন, তারা কি কাজ করেননি? আপনার নাম বলে আপনি কি করেন সেটি একটু বলবেন। মুজাহিদুল ইসলাম মাসুম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং জামালপুর জজ কোর্ট। আমরা একজন আইনজীবীকে পেয়েছি, তার কাছে জিজ্ঞাসা থাকবে যে জনপ্রতিনিধিরা এতদিন আসলে কি করলেন নদী ভাঙন বিষয়ে। নদী ভাঙনের ক্ষেত্রে দেখা গিয়েছে যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নদী খননের কথা বললেও নদী থেকে যে বালি উত্তোলন হয়েছে অনেক ক্ষেত্রে দেখা গেছে সেই বালিগুলো আবার নদীর মধ্যেই ফেলা হয়েছে। কাজেই নদী প্রকৃতভাবে যে খনন করে যে সুবিধাটা নেওয়ার কথাটা, এই সুবিধাটা কেউ নিতে পারে নাই। এবং নদী খনন করে দুই পার বাধাই করা অথবা বালিটা প্রপার জায়গায় ফেলা, এটা পসিবল হয় নাই। বিধায় আমি মনে করি একে নদীর নাব্যতা নষ্ট হয়েছে এবং বিভিন্ন ভূমিদস্যুরা গিয়ে নদী দখল করেছে। এই জনিত কারণে নদীর খনন এবং নদীর খাস জমি উদ্ধার দুটাই ব্যাহত হয়েছে, সম্ভব হয়নি বা ব্যাহত হয়েছে। আমরা একটু এই যে জামালপুর জেলার যে সংবাদ সংগ্রহ করে থাকেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর আলম, তার কাছ থেকে জানতে চাইবো যে এই যে নদী দস্যুতা বা নানা ধরনের নদী শাসন হয় না কিংবা দুর্নীতি হয়, এটি নিয়ে প্রশাসনের উদাসীনতা রয়েছে কিনা, আপনার অভিজ্ঞতা কি বলে? আমরা যেটা সরজমিনে আমরা রিপোর্ট করতে গিয়ে যেটা জানি এবং যারা এই ভাঙনের যে শিকার হচ্ছেন তাদের মুখ থেকে আমরা যেটা জেনেছি যে স্থানীয়ভাবে যেভাবে বালু উত্তোলন করা হয় এবং নদী ভাঙন পরিকল্পনা নিয়ে প্রশাসনের কোনো ভূমিকা তাদের জানা নেই। এবং প্রশাসন যদি জোরালো ভূমিকা রাখতেন তাহলে নদীর যে ভাঙন বছরের পর বছর লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর ভূমিহীন হচ্ছে, ফসলি জমি নদীগর্ভে চলে যাচ্ছে, তাদেরকে নিয়ে যেমন প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। যারা ক্ষমতায় আসেন, জনপ্রতিনিধি যারা আসেন, তারা কিন্তু তাদের যে পরিকল্পনা, নদী শাসন নিয়ে পরিকল্পনা, নদী ভাঙন রোধে যে পরিকল্পনা, এটি নিয়ে জামালপুর জেলায় বড় ধরনের কোনো প্রকল্প তারা গ্রহণ করেছেন বলে আমি জানতে পারিনি। জি, বোঝা যাচ্ছে যে সংকট কিন্তু রয়েছে এবং এই সংকট সমাধানে আমরা আরও কথা বলবো। আমরা জামালপুরের যে 5টি আসন রয়েছে এবং জামালপুর 5 আসন সহ জামালপুরের যে সমস্যাগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা শুনছিলাম। আমরা একটু যেতে চাই মানিকগঞ্জে, অর্থাৎ রাজধানী ঢাকার খুব নিকটবর্তী জেলা মানিকগঞ্জ। সেই মানিকগঞ্জের নবীন ভোটার এবং প্রবীণ ভোটার নিয়ে সহকর্মী ইউসুফ আলীর একটি প্রতিবেদন রয়েছে তৈরি করা। সেই প্রতিবেদনটি আমরা দেখব যে তিনি আসলে নবীন এবং প্রবীণ ভোটারদের যে কি ভাবনা, সেই ভাবনা কি তুলে ধরেছেন দেখে নেব সহকর্মী ইউসুফ আলীর তৈরি করা একটি প্রতিবেদন। নবীন এবং প্রবীণের গল্প। নবীনরা চাচ্ছেন যে হারানো স্মৃতিগুলো আবার ফিরে আসুক এই বাংলায়। ভোটের মাঠ যেন হয় শান্তিপূর্ণ, গ্রামগুলো যেন হয় উৎসব মুখর, এবং সেটাই ফিরে চায় নতুন প্রজন্ম, যারা তরুণ রয়েছে, নতুন ভোটার রয়েছে। সেই প্রত্যাশায় আমরাও এসেছি একদম প্রত্যন্ত মানিকগঞ্জের গ্রামে। মানিকগঞ্জের ঘিউরের প্রত্যন্ত গ্রামের 91 বছর বয়সী প্রবীণ জ্যোতিষচন্দ্র বসু দেশের সবগুলো ভোটেই ভোট প্রয়োগ করেছেন তিনি, কিন্তু ভোটের মাঠে ভোট কেন্দ্রের গ্রামের উৎসব উদ্দীপনা হারিয়ে যাওয়ায় সেই স্মৃতি বহন করে এখনো কষ্ট পান তিনি। আবেগ হলেও নতুন প্রজন্মের কাছে হেরে গিয়েছেন তিনি। অনেক কষ্টের কথাই বললেন এ প্রবীণ। তখন ভোট দিতে গেলে, কেন্দ্রে গেলেই পরস্পরের প্রতি আকর্ষণ বা একটা হাসি খুশি ভাব, কিন্তু ইদানিং না, তা নাই। এর জন্য মনটা খারাপ লাগে। তাদের মাঝখান থেকেই সেতুবন্ধন সৃষ্টি হচ্ছে নতুন ভোটারের। ঈদ আসলে যেমন খুশি একটা মানুষ আগ্রহী থাকে যে এক মাস আগে থেকে যে সামনে ঈদ আসছে, ওই রকম আমি অপেক্ষায় আছি যে কবে নির্বাচন হবে এবং কবে আমি আমার প্রথম ভোটটা এবং আমার আবেগের বহিঃপ্রকাশ ঘটাতে পারবো। উৎসব আর উদ্দীপনা নিয়ে নির্বাচনগুলো ফিরে আসুক, এই প্রত্যাশা নবীন এবং প্রবীণদের। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ।
দর্শক, আমরা দেখছিলাম মানিকগঞ্জের নবীন এবং প্রবীণ ভোটারদের নিয়ে একটি প্রতিবেদন। আমরা আবারও ফিরলাম জামালপুরে। চলছে সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথচলা। আর এই পথচলায় আমরা জামালপুর এসেছি। জামালপুরের বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে, কৃষি, নদী ভাঙন সহ স্বাস্থ্য, শিক্ষা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা একটি চায়ের আড্ডায় রয়েছি এবং এই চায়ের আড্ডায় আমরা লক্ষ্য করছি যে এখানে বেশ কিছু মানুষ কিন্তু রয়েছেন। আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই। আপনার নাম কি, আপনি কি করছেন? মোহাম্মদ মারিজ আহমেদ, আমি একজন ব্যবসায়ী। আচ্ছা, এই যে ব্যবসার ক্ষেত্রে আপনাদের নিরাপত্তা কেমন? এই কতদিন ধরে আপনি ব্যবসা করেন এবং কি কি সমস্যা রয়েছে আপনার এই সেক্টরে কাজ করতে গিয়ে? কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি? জি, আমি প্রায় 8 থেকে 10 বছর যাবৎ ব্যবসার সাথে জড়িত। তো আমাদের এখানে যে আমি স্থানীয় ব্যবসায়ী, এখানে ব্যবসা করি। আমাদের এই এলাকাটা হচ্ছে তেঁতুলিয়া, যেটা পৌরসভার 12 নং ওয়ার্ডের ভিতরে আছে। তো আমাদের এখানে যেটা আছে যে আমরা পৌরবাসী, আমরা পৌরসভার ভিতরে আমরা পৌরসভাকে ট্যাক্স দেই, কর দেই, অথচ পৌরসভা থেকে আমাদের যে সুবিধা দিই সেগুলো আমরা পাই না। যেমন আমাদের গ্যাস নাই, আমাদের পানির ব্যবস্থা নাই, আমাদের রাস্তায় পর্যাপ্ত পরিমাণ লাইটিং নাই, যাও 2-1টা আছে, কয়েকদিন পরে পরে নষ্ট হয়ে যায়। যার দরুন যে সমস্যাটা হইতেছে, আমরা যারা এখানে বসবাস করি তারা সহ এবং ব্যবসায়ীরা সহ, তারা বিগত বছর বা এই বছর এবং গত রাতেও চুরির ঘটনা ঘটে। গত রাতেও আমাদের এলাকায় চুরির ঘটনা ঘটছে। এর আগেও আমাদের এলাকাতে বিভিন্ন ঘরবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তো আমাদের এখানে প্রশাসন থেকে বা পৌরসভা থেকে যে আমাদের এখানে একটা ডিফেন্স পার্টির ব্যবস্থা করা, এগুলো থেকেও আমরা বঞ্চিত। আমরা তো গ্যাস পানি থেকে তো বঞ্চিতই। অর্থাৎ নানা ধরনের যে বঞ্চনার শিকার আপনারা হচ্ছেন এবং পৌরসভা থেকে যেই তাদের যে কাঙ্ক্ষিত সেবা, সেই সেবাটি তারা পাচ্ছেন না। আমরা কথা বলেছি কৃষি নিয়ে, নদী ভাঙন নিয়ে। আমরা একটু স্বাস্থ্যের কথা জানতে চাই। এদেশের এই যে জামালপুর জেলার যারা সাধারণ মানুষ রয়েছেন, আপনার নাম কি এবং আপনি কি করছেন যদি আমাদের বলতেন? আমার নাম মোহাম্মদ সাখাওয়াত হোসেন বাদল, আমি একজন পল্লী চিকিৎসক, পল্লী চিকিৎসাই করতেছি। আচ্ছা, আপনাদের এই জেলায় স্বাস্থ্যের কি অবস্থা? অর্থাৎ মানুষ স্বাস্থ্যসেবা পেতে বিড়ম্বনার শিকার হচ্ছেন কিনা, কোনো সমস্যা রয়েছে কিনা এই খাতে? আসলে বাংলাদেশ স্বাধীনতার 54 বছর অতিবাহিত হলে গেলেও আমরা স্বাস্থ্য খাতটা খুব জরাজীর্ণ। যদিও স্বাস্থ্য সকল সুখের মূল, কিন্তু এখন বর্তমানে দাঁড়াইছে স্বাস্থ্য সকল দুঃখের মূল। কারণ আমরা এই যে আমরা জামালপুর শহরের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি, এখান থেকে আমাদের সদরের যে হাসপাতালটা 10 কিলোমিটার দূরে। এখান থেকে আমরা যদি কোনো রোগী এখান থেকে ওই হাসপাতালে নেওয়ার পথে দেখা যায় অনেক সময় তারা মৃত্যুবরণ করেন, এত দূর যাওয়া। তারপরেও হাসপাতালের যে অবস্থা, জরাজীর্ণ অবস্থা, এখানে ভালো চিকিৎসা নাই। আধুনিক যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো হাসপাতালে নাই। এখানে একটা গর্ভবতী মহিলা বা সদ্য প্রসূত যে বাচ্চাটা আছে, সেটা যদি কোনো একটু সমস্যা হয়, বেশি সমস্যা হয়, তাহলে এখান থেকে সেটা ময়মনসিংহ রেফার করা হয়। দেখা যায় যে নিতেই রাস্তার ভিতরে শিশুরা মৃত্যুবরণ করে। এখানে আইসিসি নাই, সিসিইউ নাই, হ্যাঁ, নানান আধুনিক যন্ত্রপাতি বলতে যা দরকার স্বাস্থ্য সেবার জন্য, সেগুলা এখানে নাই। আমাদের তথ্য বলছে যে এখানে একটি মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল, সেটির কি অবস্থা? এখানে যদিও একটা মেডিকেল কলেজ হয়েছে, সেই মেডিকেল কলেজটা অনেক আগেই এটা কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দুঃখজনক ব্যাপার যে সেটা এখনও কমপ্লিট হয় নাই। সেই কত সালে উদ্বোধন হওয়ার কথা ছিল? এটা 23-এ উদ্বোধন হওয়ার কথা ছিল, এখন তো 25 সাল চলছে। জি, সেটা এখনও হয় নাই। এখানে নামে মাত্রই সেটা এখন কার্যক্রম ওইরকম হয় নাই। তো 2.5 বছর হতে চললো, একটা মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল, সেটি কিন্তু এখনও উদ্বোধন হয়নি। আমরা ঠিক কিছুক্ষণ আগে জননিরাপত্তা নিয়ে, অর্থাৎ বিভিন্ন ধরনের চুরি, ডাকাতি, ছিনতাই কথা শুনছিলাম, অর্থাৎ মানুষের নিরাপত্তা নিয়ে কথা শুনছিলাম। এখানে আমাদের একজন আইনজীবী রয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথায় প্র্যাকটিস করছেন এবং আপনার নাম কি বলবেন? আমি অ্যাডভোকেট ইউসুফ আলী, আমি জামালপুর জজ কোর্টে প্র্যাকটিস করি। তো আমাদের কাছে প্রতিনিয়তই বহু লোকজন আসে, আমরা তাদের কাছ থেকে বিভিন্ন বিষয় জানতে পারি। বিশেষ করে যে জননিরাপত্তার কথা বললেন, এই জননিরাপত্তার বিষয়টি আমরা বেশ কিছু বিষয় নিয়ে উদ্বিগ্ন। যেমন জামালপুর থেকে 10টি অস্ত্র দেওয়া হয়েছিল লাইসেন্সের মাধ্যমে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই ধরনের কোনো লোকের অস্তিত্ব নেই। ভুয়া নামে সেই অস্ত্রগুলো দেওয়া হয়েছে খোদ জেলা প্রশাসন থেকে। সেই অস্ত্রগুলো উদ্ধারের যে তৎপরতা ছিল, সেটা আমরা পরে শুনেছি যে উদ্ধার দেশের বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু এটি আসলে জামালপুরবাসী আমরা যারা ক্লিয়ার না। আমরা মনে করি যে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যে সমস্ত সন্ত্রাসী রয়েছে, যাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে,
যে অস্ত্রের কারণে আমরা হুমকির মধ্যে সবসময় নিজেদেরকে মনে করি, এবং সেটা নির্বাচন কেন্দ্রিক আরও বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, এবং নির্বাচনের স্বাভাবিক যে পরিবেশ সেই পরিবেশকে বিঘ্নিত করার একটা সম্ভাবনা থাকবে। সেই অস্ত্রগুলো উদ্ধার হওয়া দরকার, এবং যে সমস্ত জায়গায় যারা বিভিন্নভাবে প্রেশারাইজ করছে, মানুষকে বেকায়দায় ফেলে টাকা পয়সা আদায় করার চেষ্টা করছে, তাদেরকে প্রশাসন একটু শক্ত হাতে দমন করতে হবে। কিন্তু আমরা অন্যান্য সময়ের তুলনায় অন্যান্য সময় যখন জাতীয় সংসদ নির্বাচন আসে, তৎকালীন সময়ে যে গভর্নমেন্ট থাকে তারা যেভাবে কঠোর হস্তে সব কিছু নিয়ন্ত্রণ করে, এখন আমরা কেমন যেন একটু ইজি দেখতেছি। পুলিশ প্রশাসনকেও আমরা খুব বেশি অ্যাক্টিভ হতে দেখছি না, এবং যদিও আমাদের 5 তারিখের পূর্বে জামালপুরে বড় কোনো ঘটনা ঘটেনি, কোনো পুলিশেরও বড় কোনো ঘটনা ঘটেনি, কোনো ছাত্রও এখানে নিহত হয়নি। তারপরে আপনার দাবি যে অবৈধ অস্ত্র রয়েছে সেগুলো যাতে উদ্ধার করা হয় এবং সুষ্ঠু নির্বাচনের পথ সেটি আসলে সুগম হয়। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু আমরা এই দাবি দেওয়ার কথা কিন্তু একইভাবে শুনছি, যারা নির্বাচন কমিশনে আহ্বান জানিয়েছেন যাতে করে অবৈধ অস্ত্র উদ্ধার হয় এবং নির্বাচন কেন্দ্রিক যে সন্ত্রাস সেটি আসলে দমন করা হয়, যাতে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করা হয়। আমরা তারুণ্যের বাংলাদেশ, সেই তরুণ নির্ভর বাংলাদেশ, সেই তারুণ্যের কথা শুনবো। আরও কয়েকজন তরুণ শিক্ষার্থীকে আমরা লক্ষ্য করছি এখানে চায়ের আড্ডায় তারা বসেছেন। আমরা একটু জানবো, আপনারা কি এবারই প্রথম ভোটার হয়েছেন নাকি এর আগে ভোট দিয়েছেন? এবার ফার্স্ট ভোটার। আচ্ছা, কেমন লাগছে এবার প্রথম ভোট দেবেন আপনারা? নিজের কাছে এক্সাইটেড মনে হচ্ছে, যোগ্য প্রার্থীকে ভোট দিতে চাচ্ছি যে দেশের জন্য উন্নয়ন করবে। আমাদের কেমন প্রার্থী চান? প্রার্থীর গুণ কেমন থাকা উচিত আপনি বলে মনে করেন? যে প্রার্থী নিঃস্বার্থভাবে দেশের জন্য, মানে জনগণের জন্য করবে, আমাদের পাশে দাঁড়াবে, নেতৃত্ব দিবে, সমাজের দায়িত্ব রক্ষা পালন করবে ঠিকভাবে সঠিকভাবে, ওনাকেই আমরা যোগ্য প্রার্থী হিসেবে। জি, ধন্যবাদ। আরও কয়েকজন তরুণের সাথে কথা বলতে চাই। পেছনে কালো চাদর আপনার সাথে, আপনি যদি একটু এগিয়ে আসতেন। কেমন প্রার্থী চান সামনে নির্বাচনে? সামনে নির্বাচনে যাতে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং সমাজের রাস্তাঘাট এবং সার্বিক উন্নয়ন সাধন করতে পারে এবং সমাজের দুর্নীতি দমন করতে পারে, আমরা এমন একটি সরকার ব্যবস্থা চাই। অর্থাৎ দুর্নীতিমুক্ত যিনি সৎ প্রার্থী তাকে আপনারা চান। আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি কি করছেন, আপনার নাম বলবেন? আমি মোহাম্মদ ইব্রাহিম ইসলাম মুরসালিন। আমি কওমি মাদ্রাসার শিক্ষার্থী একজন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিকেএমজিপি ইসলামিক। এই যে আপনার যে ভাবনার কথা, আপনার সামনে যে নতুন সরকার গঠিত হবে নির্বাচনে, এই নির্বাচনে নতুন সরকারের কাছে আপনার দাবি দেওয়া কি থাকবে? নতুন সরকারের কাছে আমার একটা এই দাবি দেওয়া যে আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে, যেখানে একটা ছাত্রগুলা দেখা যায় যে বিগত 15 বছর একটা মাওলানা লাগে পাশ করতে এবং মুফতি লাগে, এই পড়ালেখা করার পরে তাদের সার্টিফিকেটের কোনো মান্যতা নাই, যে কারণে এই শিক্ষার্থীগুলা ভবিষ্যতে কিছু করতে পারে না, শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকতে হয় তারা কোনো সমাজের কোনো কাজে লাগে না। তাদের যদি দেশে শান্তি নিয়ে আসতে হয় এবং যদি দুর্নীতি মুক্ত করতে হয়, তাহলে এই সৎ শিক্ষার্থীদের তাদেরকে দেশ এবং জনগণের কাজ করার জন্য তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। সে কারণে কওমি মাদ্রাসার শিক্ষা মান ব্যবস্থা উন্নত করতে হবে এবং তাদেরকে মূল্যায়ন করতে হবে সমাজে। জি, অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে তাদের মূল্যায়নটা খুব জরুরি বলে তিনি মনে করছেন। আমরা শিক্ষা নিয়ে আরও কথা বলতে চাই। এই বিশেষ করে এখানে নানা ধরনের শিক্ষার্থী রয়েছেন, তরুণ শিক্ষার্থী রয়েছেন, তাদের সাথে কথা বলতে চাই। আপনি এবার কি নতুন ভোটার? জি, আমি এবার প্রথম নতুন ভোটার। কেমন লাগছে আপনার রায়ে নতুন সরকার গঠন হবে, নতুন বাংলাদেশ গঠন হবে, কেমন লাগছে? আমি খুবই আনন্দিত এবং উৎসাহিত, আমার কাছে ঈদের মতো লাগবে। তো আমি সৎ, নিষ্ঠা, শিক্ষিত, ন্যায়পরায়ণ ব্যক্তিকে ভোট দেব, যিনি দেশের কল্যাণের জন্য কাজ করবে। প্রথমত সে দেশপ্রেমিক হবে, দেশের মানুষের সাহায্য সহযোগিতা করবে, দেশের মানুষের কল্যাণে কাজ করবে। তৃতীয়ত সদর জামালপুরের উন্নয়নে কাজ করবে। তৃতীয়ত তিনি আমাদের এলাকা তেতুলিয়া এলাকার উন্নয়নে, রাস্তাঘাট এবং কি শিক্ষা, অনেক বেকার যুবক আছে তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেবে এবং কি মানুষের উন্নয়নে ন্যায় নিষ্ঠাভাবে কাজ করবে। জি, অসংখ্য ধন্যবাদ। তরুণ শিক্ষার্থী তার দাবি দেওয়ার কথাগুলো বলছেন। আপনাদের এই এলাকায় আপনি একটু এগিয়ে আসবেন, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি কি করেন? আমি যে চায়ের দোকান। আচ্ছা, আপনি চায়ের দোকানদার। এই এলাকায় আপনার যে জামালপুরে বিভিন্ন যে আর কি সমস্যা রয়েছে সামনে নতুন সরকারের কাছে, আপনার চাওয়াটা কি থাকবে? চাওয়াটা অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ ভোটেতে আমরা আগে 95 সনে আমরা ভোটার আইডি কার্ড হয়েছে,
তখন তো নিয়ে আমি ভোটার ভোট দেন আপনি? হ্যাঁ, এবারও ভোট দিতে চান। কেমন নতুন সরকারের কাছে আপনার চাওয়াটা কি থাকবে? নতুন সরকারের কাছে আমার জামালপুর সদরের মধ্যে যেমন পৌরসভার ভিতরে রাস্তাঘাট, ড্রেন উন্নয়ন, চাকরিজীবী, অনেক যুবক সমাজ যেন ভালোভাবে চলতে পারে সেই বিষয়ে তিনি আসলে কথা বলার চেষ্টা করছেন। আর কি কি সমস্যা কথা উঠে আনতে চান? আপনার নাম এবং আপনি কি করছেন? জি ধন্যবাদ। আমি সোহেল রহমান রিপন, আমি একজন দলিল লেখক। তো আমার এই বর্তমান সরকারের কাছে চাওয়া যে ফ্যাসিস্ট সরকারের কারণে, যে ফ্যাসিস্ট সরকার দুর্নীতির কারণে আজকে দেশ থেকে বিদায় হয়েছে, সেই দুর্নীতিটা যাতে আমাদের এই সমাজ থেকে দূর হয়ে যায় এবং আগামী যে সরকার আসবে সেই সরকার যাতে এই দুর্নীতির বিরুদ্ধে কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করে, এটি আসলে আমার আগামী সরকারের কাছে চাওয়া। জি ধন্যবাদ। উনি দুর্নীতির কথা বলছিলেন, আপনি আর কি বিষয়ে বলবেন? আমি আব্দুর রহিম আকন্দ। আমি কৃষকদের সম্পর্কে কিছু বলতে চাই। বর্তমান যে কৃষি সরঞ্জামাদি, তেল, বিদ্যুৎ সকলেরই দাম ঊর্ধ্বগতিতে। এই ঊর্ধ্বগতির জন্য কৃষক অনেক ব্যয় করেও আজকে তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না। আমি নতুন সরকারের কাছে এই আশা ব্যক্ত করতেছি যাতে কৃষকদের, যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষকদের যাতে এই বিষয়ে নিশ্চিত করা যায়। জি অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি একটু এগিয়ে আসবেন। এই যে জি জি আপনাকে বলছি। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি বলবেন যে নতুন সরকারের কাছে আপনার চাওয়াটা কি থাকবে? আমার নতুন সরকারের কাছে একটাই চাওয়া থাকবে, সেটা হলো যে তাদের কথা না ভাবে জনগণের কথা যাতে তারা ভাবে, গরিবদের কথা ভাবে, গরিব ধনী নির্বিশেষে তাদের কথাই যেন তারা বিবেচনায় আনতে পারে, তাদের চাওয়াটা যেন তারা পূরণ করতে পারে, ন্যায়ের সাথে তারা যেন দেশ পরিচালনা করতে পারে, এটাই আমার চাওয়া। জি অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ সাধারণ মানুষের সরকার হবে, জনগণের সরকার গঠিত হবে, এটি আসলে বারবার করে কিন্তু তারা বলার চেষ্টা করছেন। আমরা শিক্ষা নিয়ে কথা বলতে চাই, আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই শিক্ষা নিয়ে। বিশেষ করে এখানে একজন আইনজীবী রয়েছেন, তার সাথে আমাদের পরিচয় হয়েছে। আপনি বলবেন যে এখানে শিক্ষার ক্ষেত্রে আসলে শতভাগ শিক্ষার্থীরা বিদ্যালয়ে যান কিনা, সেই বিষয়ে আপনি কতটুকু ধারণা রাখেন? শিক্ষার ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমাদের জামালপুর জেলা অনেক পিছিয়ে আছে, বিশেষ করে হচ্ছে কুড়িগ্রাম, জামালপুর আশেপাশের যে জেলাগুলো শিক্ষার ক্ষেত্রে এই দক্ষিণাঞ্চলের চেয়ে অনেক পিছিয়ে আছি আমরা। তো এখানে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে স্টুডেন্টরা যারা ঝরে পড়ার সংখ্যা অনেক, এবং শিক্ষার যে মান এবং শিক্ষকদের যে মান, যেরকম একটা স্বাধীন দেশের 54 বছর পরে থাকার কথা ছিল, আমি মনে করি যে আমাদের দেশের শিক্ষার মান এবং শিক্ষক বা শিক্ষার্থীদের মান সেভাবে হচ্ছে ইমপ্রুভ করে নেয়, আরও ইমপ্রুভ করা উচিত ছিল। এবং উন্নত দেশের যেভাবে শিক্ষা ব্যবস্থাটা আছে, আমাদের দেশেও তুলনামূলকভাবে কম করে হলেও সেটাকে ফলো করা উচিত। বারবার শিক্ষার ধরন আমাদের পাল্টাচ্ছে, কিন্তু হচ্ছে ইমপ্রুভ হচ্ছে না। শিক্ষা কারিকুলাম পাল্টালেও ইমপ্রুভ হচ্ছে না। এবং এই প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার ক্ষেত্রে আগ্রহী করে তোলার মতো জনসচেতনতা সৃষ্টি করা যাচ্ছে না, বা সৃষ্টি করার ক্ষেত্রে সরকার বিশেষ কোনো উদ্যোগ গ্রহণ করছে না। আমি আগামী যে সরকার ক্ষমতায় আসবে তাদের কাছে দাবি রাখব যাতে এই প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের স্কুলমুখী বা শিক্ষামুখী করার জন্য যথাযথ সামাজিক, সাংস্কৃতিক এবং কি শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করে, এবং এই ক্ষেত্রে বাজেট যাতে পূর্বের তুলনায় বেশি রাখে। জি অসংখ্য ধন্যবাদ। শিক্ষার ক্ষেত্রে আমরা বেশ কিছু পরামর্শ পেয়েছি। নিশ্চয়ই এই অনুষ্ঠানের মাধ্যমে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে রয়েবেন, কথা বলবেন এবং নজর দিবেন, বিশেষ করে এই জেলার মানুষের শিক্ষার ক্ষেত্রে। আমরা একটু আমাদের যে প্রতিনিধি রয়েছেন জাহাঙ্গীর আলম, তার কাছে আবারও আমরা একটু যেতে চাই। এই যে শিক্ষা নিয়ে আপনি একটু আসবেন আমার কাছে, শিক্ষা নিয়ে যে বিভিন্ন ধরনের কথা এসেছে এবং স্বাস্থ্যের বিষয়টা এসেছে বিশেষ করে, আপনি একটু বলবেন যে প্রশাসনিক কোনো উদাসীনতা আছে কিনা স্বাস্থ্যের ক্ষেত্রে? অর্থাৎ প্রায় 2.5 বছর হতে চললো একটি মেডিকেল কলেজ কিন্তু এখনও উদ্বোধন হয়নি, তাহলে আসলে এখানে সংকটটা কোথায়?
আপনি সঠিক বলেছেন যে জামালপুরে যে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা এটি কিন্তু একদম পিছিয়ে আছে। এই স্বাস্থ্য ব্যবস্থার কথা যদি বলি যে আমরা ইউনিয়ন পর্যায়ে যাই, যে উপজেলা পর্যায়ে যাই, জেলা যে জেনারেল হাসপাতাল, সেখানে যে পর্যাপ্ত রুগী তারা সঠিক চিকিৎসাটা পাচ্ছে না। তো ডাক্তারদের সাথে বা যারা কর্তৃপক্ষ তাদের সাথে আমরা কথা বলি, যখন তারা বলে যে ডক্টর সংকটের কারণেই তারা চিকিৎসা সেবা দিতে পারছে না। ইউনিয়ন পর্যায়ে যে একজন চিকিৎসক থাকার কথা ছিল এই যে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলিতে, আমরা সেখানে দেখেছি যে মাত্র 2-3জন স্বাস্থ্যসেবা দিচ্ছে। পর্যাপ্ত রুগী এখানে আসেন, তারা ওষুধ পাচ্ছেন না। ডাক্তার না থাকার কারণে তারা সুনির্দিষ্টভাবে তাদের যে সেবাটা সেটা পাচ্ছেন না। তাহলে কি হচ্ছে যে তারা একটা ইউনিয়নের যে সেবাটা পাওয়ার কথা ছিল সেখানে না পেয়ে তারা কিন্তু এমনি ধুকে ধুকে মরছে। আর যাদের কিছু টাকা পয়সা আছে তারা হয়তো শহরে চলে আসে। এই হলো জামালপুরের স্বাস্থ্য ব্যবস্থা। স্বাস্থ্য ব্যবস্থা খুবই নাজুক অবস্থা। এইখানে তো নজরদারি করা উচিত, ডক্টর দেওয়া উচিত। উচিত তো, কিন্তু এই যে উচিতের কথা বলছেন, কিন্তু সেটির নজরদারি কতটুকু দিচ্ছেন, তারা আদৌ দিচ্ছেন কিনা নজরদারি, সেই বিষয়টা আপনি সরেজমিনে দেখেছেন কিনা বা আপনার অভিজ্ঞতা কি বলে? আমার অভিজ্ঞতায় যেটা বলে, আমি যেটা সরজমিনে দেখেছি, যে আমরা যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে যাই তারা বলে যে আমরা এটা দেখছি, কিন্তু আমরা মাঠ পর্যায়ে যখন কথা বলতে যাই তখন আমাদের কাছে মনে হয়েছে তাদের সাথে কথা বলে যে উচ্চ পর্যায়ে যারা কর্মকর্তা আছেন বা জেলা পর্যায়ে যারা কর্মকর্তা আছেন তাদের কিন্তু কোনো নজরদারি আছে বলে আমার মনে হয়নি। এটা যেমন গেল স্বাস্থ্য ব্যবস্থার, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু জামালপুর অনেকটা পিছিয়ে। আপনাকে যদি আমি বলি যে জামালপুরে 5টি উপজেলায় কিন্তু চরাঞ্চলের যে শিক্ষার ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা চরম অবনতি। এখানে শিক্ষকরা কিন্তু যান না। নদীর পাড়ে এখানে প্রায় 200-250 যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে কিন্তু শিক্ষকরা যান না। তাদের সাথে আমরা ওই সরজমিনে চলে গেছি, গিয়ে যে শিক্ষা ব্যবস্থা দেখেছি যে সেখানে কোনো ডিসিপ্লিন নাই। একজন ছাত্র বা ক্লাসে একজন ছাত্রকে পড়ানো এরকম শিক্ষক আমরা খুঁজে পাইনি। বরং আমরা যখন শিক্ষা কর্মকর্তাদের সাথে কথা বলেছি তারা যেটি আমাদের জানিয়েছেন, চরাঞ্চলে যে শিক্ষা ব্যবস্থা সেখানে শিক্ষকরা যেতে পারে না, তাদের যাতায়াতের ব্যবস্থা নাই। অর্থাৎ চরম একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে শিক্ষা এবং স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে। আমরা আরও বেশ কয়েকজন সাধারণ মানুষের কাছে যেতে চাই, কথা শুনতে চাই, তাদের ভাবনার কথা, সংকটের কথা, আশার কথা। আমরা একটু যেতে চাই যে এই যে শিক্ষার ক্ষেত্রে যে বিষয়গুলো চলছে, আর কি কি সমস্যা আছে বলে আপনি মনে করেন? শিক্ষাক্ষেত্রে যে শিক্ষার্থীরা প্রতিনিয়তই যে নতুন কারিকুলামের সাথে তারা অ্যাড হচ্ছে, এই জন্য আমি মনে করি যে তারা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়তেছে। অর্থাৎ প্রতি বছরই এক গভর্নমেন্ট পরিবর্তন হয়, কারিকুলামও চেঞ্জ। তো আমি মনে করি শিক্ষা সংস্কার কমিশন করে স্থায়ীভাবে একটা পদক্ষেপ নিলে তাহলে শিক্ষার মান বৃদ্ধি পাবে এবং জোরে পড়া রোধ করা সম্ভব হবে শিক্ষার্থীদের। আশা করি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। অসংখ্য ধন্যবাদ। একটু পেছনে কথা বলতে চাই, আপনি কি করছেন এবং আপনার নামটি বলবেন? আমার নাম হলো হাবিবুর রহমান, মিস্ত্রি, আমি প্রোটোকারি মিস্ত্রি। আসলে শিক্ষকের কথা কী বলবো, আমাদের স্কুলে তো মনে হয় যে কোনো যে শিক্ষকই ভালো না। লেখাপড়া আমাদের স্কুলে যে মনে যে পোলাপানগঞ্জ স্কুলে শিক্ষক মনে যে যায় আর আহি, মানে এদের আমরা যে 3 পর্যন্ত পড়ছি, মনে হয় যে আমরা যেতটুকু জানি, কিন্তু এখনকার ছাত্ররা মানে যে 8-9 ছাত্র কিচ্ছু জানে না। অর্থাৎ শিক্ষার মানের ক্ষেত্রে আপনি বলছেন যে আরো উন্নতি প্রয়োজন শিক্ষার মানের ক্ষেত্রে। চায়ের দোকানের আড্ডা চলছে, আমরা দেখছেন যে নির্বাচনের পথ চলা, এবং আমরা লক্ষ্য করছি যে এখানে বেশ কয়েকজন মানুষ রয়েছেন। আপনি কি করছেন, আপনার নামটা কি বলবেন? আমি মোহাম্মদ শাহরিয়ার হাসান উল্লাস, আমি স্টুডেন্ট। আচ্ছা, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? সামনে নতুন সরকার গঠন হবে, সামনে নির্বাচন হবে, নিশ্চয়ই আপনি ভোট দেবেন। আপনি কি ভোটার এবারই হয়েছেন? তরুণ ভোটার। আমি চাই যে বাংলাদেশে যেই নির্বাচনে আসুক না কেন, আমাদের যে বেকারত্বটা আছে এটা যাতে কমে, এদিকে যাতে যে নির্বাচনে যে জয়ী হবে সে যাতে মানে বেকারত্ব যাতে দূর করে, এরকম একটা মানে কর্মসংস্থানের বৃদ্ধি যাতে করে। কারণ বেকারত্ব থাকলেই তো কারণ কেউ বিয়ে দিতে চায় না, এরকম। তো আমি চাই যে যাতে যেই নির্বাচনে আসুক, যেই ক্ষমতায় আসুক, যাতে বেকারত্বের বিষয়টা যাতে নজরে রাখে। নিশ্চয়ই কর্মসংস্থান তৈরি হবে, কর্মসংস্থানের কথা তিনি বলছিলেন। আমরা চাই আপনার ভালো বিয়ে হোক, সেটাও আমরা চাই, এবং কর্মসংস্থানের ব্যবস্থা হোক নিঃসন্দেহে। এখানে আরও বেশ কয়েকজন বসে আছেন, আমরা একটু কথা বলতে চাই। আপনার নাম কি, আপনি কি করেন? কৃষিকাজ করি। কৃষিকাজ করার ক্ষেত্রে এছাড়া আর কি কি সমস্যা আছে আপনাদের এলাকায়? যারা নতুন প্রতিনিধি, জনপ্রতিনিধি হয়ে আসবেন, সংসদে প্রার্থী এমপি হয়ে আসবেন, তাদের কোন বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত আপনার এলাকায়?
আমার উন্নয়ন ওই গাড়ি আমরা চাই, নতুন সরকার চাই। নতুন সরকারি আমগুলো দরকার, নতুন সরকারি দরকার। হ্যাঁ, আমগুলো এই দেশের উন্নতি হবে এটাই আমরা চাই, নতুন সরকারি দরকার। এদেশের উন্নতি হবে এই ধরনের সরকার কিন্তু তারা চান। আমরা আরো একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি নতুন সরকারের কাছে আর কি চান? আর কি জানো, যে দেশে যে ভালো হয় এটাই, আর তো কিছু চাই না। দেশের ভালো হোক, সবাই আসলে দেশের ভালো চাই, আমরা সবাই দেশের ভালো চাই এবং সবাই বলছেন যে নতুন সরকার যেন যে নানা ধরনের যে সমস্যাগুলো বলছেন সেই সমস্যাগুলোর কথা যেন উঠে আসে এবং তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো যেন আসলে বাস্তবায়িত হয় সেই বিষয়ে তারা আসলে চেষ্টা করছেন, যাতে করে এই বিষয়গুলো বারবার করে ওঠার চেষ্টা করছেন, যাতে নতুন সরকার যারা আসেন তারা এই বিষয়গুলো গুরুত্ব আরোপ করেন যিনি নির্বাচিত হয়ে আসবেন। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই, জানার চেষ্টা করব যে আপনি তো একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, দীর্ঘদিন ধরে যে ভোট, সামনে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? অর্থাৎ এই যে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, 12 তারিখে ভোট অনুষ্ঠিত হবে, এটা নিয়ে আপনার আশা কতটুকু এবং আপনি এই পরিবেশ কেমন দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফারুক আহমেদ, চাকরি করি জামালপুর পৌরসভায়। বর্তমান যে বাংলাদেশের অবস্থা নির্বাচনের, সেই নির্বাচনকে আমরা দেখতেছি যে মানুষের মনে এরকম সুন্দর সাড়া জাগতেছে যে মানুষ অনেক দিন পরে মনে হয় ঈদের আনন্দের মতো তারা এই ভোট দিয়ে এরকম একটা আগ্রহ প্রকাশ করতেছেন। তা আমি বিশ্বাস করি যাতে এই বর্তমান সরকার এই নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে করে এই মানুষের ঈদকে যেন খুশিতে ভরপুর করে দেন, এই প্রত্যাশাই আমি এই বাংলাদেশ সরকারের কাছে প্রদান করতেছি। জি, আপনি কি যোগ করবেন? আমি এই সরকারের কাছে আমি আহ্বান করছি, এমনকি তার এই সরকারের কাছে আমি আমার আকুল আবেদন, এই উৎসবমুখর পরিবেশ, দীর্ঘ 17 বছর আমরা ভোট থেকে বিরত ছিলাম, আমরা ভোট দিতে পারি নাই। কাজেই এই 17 বছর পরে যেহেতু এই সরকার ভোটের সুষ্ঠু পরিবেশ করছে, আমাকে সে পরিবেশ যেন বজায় থাকে, আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উৎসব মুখর পরিবেশে আমরা যেন ভোট কেন্দ্রে নিজের ভোট নিজে দিতে পারি, সেই প্রত্যাশা করি এই সরকারের কাছে আমি আহ্বান জানাই, আমরা সবাই আহ্বান জানাই। জি, ধন্যবাদ। সাধারণ মানুষের ভাবনার কথা, তারা তাদের ভাবনার কথা কিন্তু তুলে ধরছেন। আমরা আরও বেশ কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, জানার চেষ্টা করব যে এই এলাকার যে ভাবনার কথা সেটি। আপনার নাম কি এবং আপনি কি করছেন? আমার নাম হারুনুর রশিদ, আর আমি কমিউনিটি পুলিশের মোটামুটিভাবে এই অঞ্চলের সভাপতি। আচ্ছা, এই যে মানুষ নিরাপত্তার কথা বললো, অর্থাৎ বিভিন্ন ধরনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কথা বললো, জননিরাপত্তা, ছিনতাই, চুরি, ডাকাতি, এগুলো আসলে কমিয়ে আনা যাচ্ছে না কেন? কমিয়ে না আনার কারণ হলো আসলে নির্বাচিত কোনো সরকার না থাকার কারণে, এবং পুলিশের যে ভাবে দায়িত্ব পালন করা দরকার, আমার মনে হয় কোনো একটা জায়গাতে গ্যাপ আছে, পুলিশ অতটুকু দায়িত্ব পালন করতে পারতেছে না। সংখ্যাগরিষ্ঠভাবে আমরাও দেখছি যে আসলে প্রতি 5 জন বা 7 জন মিলে একটা পুলিশ, তো পুলিশের সংখ্যাও যেহেতু কম, আর এইভাবে শুধুমাত্র চুরি বাড়ে নেই। আমাদের প্রত্যন্ত অঞ্চলে আগে শহরে মাদক ছিল, এখন এই মাদকটা গ্রামে এসে পড়েছে। আর মাদকের যেভাবে আমাদের এই অঞ্চলে এই তেঁতুলিয়া, রামনগর, সদর, জামালপুরের মধ্যে যতগুলা গ্রাম আছে, এই গ্রামে যেভাবে মাদকের ব্যবসা বাণিজ্য এবং মাদক খোর শুরু হয়েছে, তাতে পুলিশ কেন, আমরা জনগণ যদি সচেতন না হই, এক পুলিশ এটা সম্ভব না এদের এইভাবে নিয়ন্ত্রণে আনা। তো আমরা আশা করব এই আইন শৃঙ্খলার মাধ্যমে যাতে আইন শৃঙ্খলার অবনতি যতটুকু হয়েছে এর বেশি যেন আর না হয়, এই আশা করব। পাশাপাশি এলাকার লোকজনের কাছে আশা করব যে আমাদের সন্তানদের যাতে আমরা কোনো অবস্থাতেই একটু লাগাম ছেড়ে না দিই, সুন্দরভাবে সুন্দর পরিবেশে আমাদের সন্তানদের মানুষ করি। পাশাপাশি আমরাও সচেতন হই এবং অনেক যারা এই নেতৃত্বে আসতেছেন সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্যে, আমরা তাদের কাছে আশা করব যে এই সদর 5 আসনে যিনি নির্বাচিত হবেন উনি অবশ্যই মাদকের উপরে একটু জোর দিবেন এবং মাদক মুক্ত
বাংলাদেশ গড়বেন, এই প্রত্যাশাই রাখছি। প্রশাসনের পদক্ষেপ এবং সাধারণ মানুষের সচেতনতা এই দুয়ে মিলে কিন্তু একটি ভালো সমাজ এবং নিরাপত্তামূলক সমাজ গঠিত হবে। আমরা একটু পেছনে আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। এদি মাদকের বিষয়টি উঠে আসলো, আপনি মাদক নিয়ে বা মাদকের ভয়াবহ ছবলতা নিয়ে আর কিছু বলবেন কিনা? জি, আমার নাম মোহাম্মদ হেলালুদ্দিন সরকার। আমি একজন সমাজসেবক। দীর্ঘদিন ধরে 15 বছর ধরে মাদ্রাসায় আমি সেক্রেটারি আছি, তেঁতুলিয়া দারুল নুরানি হাফিজিয়া মাদ্রাসা। মাদক সম্বন্ধে যে কথাটা উঠে আসছে, এই মাদকের বিষয়ে ইতিমধ্যে আমরা এখানে আমাদের একটা কমিউনিটি পুলিশের একটা ব্যবস্থা করছিলাম। সেটা কিছু দুষ্কৃতির লোকের জন্য সেটা নষ্ট হয়ে গেছে। এখন পাশাপাশি এটার ধরনের মাদকের জন্য কাল গ্রামে, একই গ্রামে আমাদের এই সমাজে তেঁতুলিয়া গ্রামে 3টা চুরি হয়েছে। গতকাল রাত্রে 3টা চুরি হয়েছে। পুলিশ প্রশাসনের কোনো তৎপরতা নাই। রাতের 2টায় ওসি সাহেবের রিং করা হয়েছিল, সে রিসিভ করছে, সকালে বলে দিছে যে পুলিশ পাঠামু, আসে নাই। 3টে দিক দিয়ে পুলিশ সাহেব আসছিল, সে করে নিয়ে গেল। তবে আশা রাখি আপনার মাধ্যমে, সময় টিভির মাধ্যমে, যেন সরকার যেন মাদকের বিষয়, এই দুর্নীতির বিষয়ে সমাজ ব্যবস্থাটা যেন সুন্দরভাবে পরিচালনা করে। গ্রামের লোক, আমরা নিরীহ লোক, আমরা অবুঝ, আমাদের নানান 7-5 বুঝায় তারা চলে যা, আমাদের একটি যেন সুদৃষ্টি দেয় সরকার। পাশাপাশি আমাদের এই জামালপুর সদর 5 আসন অবহেলিত আসন, আমাদের দীর্ঘদিন ধরে সদর আসনে আমাদের স্থানীয় পৌরসভার কোনো এমপি নির্বাচিত হয় নাই। আমরা আপনার মাধ্যমে আমরা আশা করি জামালপুর সদরে পৌরসভার মাঝখান থেকে এমন একটা ব্যক্তি যেন দায়ের হওয়া নীতি বা আদর্শ যেন থাকে, জামালপুর সদর 5 আসনটা যেন ডেভেলপ করে মাদক, দেশের ভবিষ্যৎ নিয়ে, এলাকার যুব সমাজ নিয়ে, ছাত্রছাত্রী নিয়ে, স্কুল কলেজ সার্বিকভাবে যেন দেখাশোনা করে, এই বলে আমি প্রত্যাশা রাখছি। জি জি, ধন্যবাদ। সব মিলিয়েই যেন উন্নয়নের ছোঁয়া পায়, অর্থাৎ এই যে অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলটি যে বিষয় নিয়ে এই যে কথা বলা হচ্ছে নিরাপত্তার বিষয়টি, থানা পুলিশের কাছে গেলে কি বিভিন্ন কারণে সহযোগিতা কতটুকু পাওয়া যায়? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সময় সংবাদ টেলিভিশনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে নিরাপত্তার বিষয়টা আমাদের এলাকাতে গতকাল রাতে 3টি চুরি হয়েছে। হ্যাঁ, সে বিষয়ে আমরা শুনেছি, কিন্তু আমি জানতে চাচ্ছি আপনার কাছে থানা পুলিশের কাছে গেলে সহযোগিতা পান কিনা আপনারা? তেমন কোনো সাড়া পাই না, রেসপন্স নাই। অর্থাৎ তেমন কোনো সাড়া কিন্তু পাওয়া যায় না। আমরা একজন তরুণের কাছে শুনছিলাম, আমরা সর্বশেষ একজন যেতে চাই, একজন আইনজীবী রয়েছেন আমাদের কাছে। এই যে থানা পুলিশের কাছে সহযোগিতা পাওয়া যায় না, এটি সমাধান আসলে কি? আসলে আমরা দেখেছি যে এই সম্প্রতি সবগুলি থানার ওসি, এসপি মহোদয়কে পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তন করার পর যারা নতুন আসছেন তাদের কাছ থেকে সহযোগিতাটা খুবই কম পাওয়া যাচ্ছে, যেটা খুবই দুঃখজনক বা উদ্বেগজনক আর কি। তো ওনাদেরকে ডাকলে সাড়া দিতে হবে এবং বিভিন্ন জায়গায় যেতে হবে। ইতিমধ্যেই বিভিন্ন স্থানে চুরি এবং ছিনতাই এগুলি মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চুরিটা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। ঘরে মানুষের গাড়ি ঘোড়া নিয়ে যাচ্ছে, মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, এগুলো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এগুলো নিরসনের জন্য পুলিশকে ভালো ভূমিকা রাখতে হবে, ভালো ভূমিকা এবং দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মনে করছেন এই এলাকার মানুষ। আমরা কথা বলছিলাম জামালপুরের যে 5টি সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনে, এবং এই সংসদীয় আসনে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, নদী ভাঙন থেকে শুরু করে জননিরাপত্তা থেকে শুরু করে সব বিষয়ে কথা বলতে চান। এবং আগামী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, 13শ জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনে তারা এমন একজন প্রার্থীকে দেখতে চান, এই অঞ্চলের মানুষ এমন 5জন প্রার্থী, অর্থাৎ 5টি আসনে এমন 5জন প্রার্থীকে তারা দেখতে চান, যেই প্রার্থী দুর্নীতি করবেন না, যে প্রার্থী সৎ হবেন, যে প্রার্থী তাদের উন্নয়ন নিয়ে ভাববেন এবং সর্বোপরি শক্তিশালী একটি দেশ গঠনে তিনি ভূমিকা রাখবেন। তো এই ছিল আজকের আয়োজনে, অর্থাৎ নির্বাচনের পথ চলার আজকের জামালপুরের আয়োজনে। আগামীকাল আমরা থাকবো টাঙ্গাইলে, ঠিক বিকেল 5টায় দেখা হবে সরাসরি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।